এক গ্রামে এক খুব বড় বাড়ি ছিল। ওই বাড়িতে আত্মার বশ ছিল, তাই ওই ঘরে কেউ থাকতো না। ওই গ্রামে এক শেঠ থাকতে আসে। আরে প্রধান মশাই, কোনো ভালো বাড়ি থাকলে বলবেন, আমি নিয়ে নেব। ওরে বাবা, এই ভালো মুরগি ফেসেছে। একে ওই ভুতুরে ঘরটা দেখিয়ে দি। এ তো এখানে নতুন, এ কি করে জানবে ওই ঘরের গল্পের ব্যাপারে? হ্যাঁ দাদা, কেন নয়। একটা খুব ভালো ঘর আছে, আর খোলামেলাও আছে, কিন্তু দামটা ওর একটু বেশি, কারণ গ্রামের সবথেকে বড় ঘর ওটাই। আরে ঘর ভালো হওয়া দরকার, আমি তোমাকে মুখরোচক দাম দেব। প্রধান ওকে ওই ভুতুরে ঘর দেখাতে নিয়ে যায়। ওই দেখো ভাই, ওটাই সেই ঘর। শেঠ ওই ঘরের ভেতরে যায় আর দেখে, আর তার সেই ঘরটা অনেক পছন্দ হয়ে যায়। আর সে প্রধানকে মুখে চাওয়া টাকা দিয়ে কিনে ফেলে। মাঝরাত হতেই ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। শেঠ আর ওর স্ত্রী ভয়ের চোটে উঠে পড়ে। ওগো, কে 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 আছে? ওগো, আমার অনেক ভয় লাগছে। আরে কিচ্ছু না, বাইরে বৃষ্টি হওয়ার আবহাওয়া হয়ে আছে, তাই জন্যই হাওয়া চলছে, আর কিচ্ছু না। আরে না না, কে তুমি? আরে দেখো, পাখায় কারো লাশ আটকে আছে। আরে আমি তো কিচ্ছু দেখতে পারছি না, শুয়ে পড়ো, নতুন বাড়ি তো, তাই তোমার আশ্চর্য লাগছে। এতটা বলে শেঠ শুয়ে পড়ে, কিন্তু বিমলা সারা রাত শুতে পারে না, আর সে ভয়ে কুঁকড়ে বসে থাকে। পরের দিন সকালে, আরে দিদি নমস্কার, তুমি কালকে এখানে থাকতে এসেছো না? তুমি তো খুব বাহাদুর যে এই ঘর কিনে ফেললে। কেন? আপনি এরম কেন বলছেন? তখনই প্রধান ওখান থেকে পার হতে থাকে আর তাদের কথা শুনে ফেলে। আরে না না, কিচ্ছু না, এই ঘর অনেক বড় আর দামি তো, তাই জন্যে ও এরকম বলছে। আরে, এ কে কাঁদছে? ওঠো তো, ওঠো না, ওঠো, দেখো কিরম আজব কাঁদার আওয়াজ আসছে। এই ঘরে কিছু আছে। আরে ইয়ার, তোমার কোনো কাজ নেই নাকি? সারা দিন তো শুয়ে ফেলো, আর রাতে নিজের বান্ধবীদের দেখা দাও। আরে আমি অনেক ক্লান্ত থাকি, আর আমাকে তো একটু ঘুমোতে দাও। না, ওই দেখো, পাখার থেকে একটা বউয়ের লাশ ঝুলে আছে। এসো, এসো আমার কাছে এসো। তুমি আমার বাড়িতে থাকতে কি করে এসে গেলে? বিমলা অনেক ভয় পেয়ে যায়। এই, তুই আমার ঘর কি করে কিনে নিলি? এটা শুধু আমার ঘর, চলে যা এখান থেকে। আরে এইটা কি? তুমি কে ভাই? এটা আমার বাড়ি, আমি এই বাড়িকে অনেক দাম দিয়ে কিনেছি। চলে যাও এখান থেকে, না হলে তোমরা দুজন জ্যান্ত বাঁচবে না। আরে যা যা, আমি তোকে ভয় পাই না, তুই কে রে? এতটা বলতেই ওই লোক আর তার পুরো পরিবারের লাশও শেঠ আর বিমলা দড়িতে ঝোলানো দেখতে পায়, আর সে ওদের বিছানার চারদিকে ঝুলতে থাকে। ঝোলানো লাশগুলো অনেক ভয়ানক লাগছিল। শেঠ আর বিমলা ওদের দেখে খুব ভয় পেয়ে যায়। দাদারা, তোমরা এতগুলো ভূত কোথা থেকে চলে আসলে? আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না। আমাকে তো প্রধান এই ঘর বিক্রি করেছে, আমাকে ছেড়ে দাও। ওই প্রধানই তো সব বিপদের গোড়া। ওর কথাতে এসেই আমার পুরো পরিবার মরে গেল। ও আমাদের মেরে আমাদের ঘর হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমরা কাউকে এই ঘরে থাকতে দেব না। কাল সকাল হলেই এখানে যেন আর দেখতে না পাই, বুঝতে পারলে? উম, উম, উম। তারপর সকাল হয়ে গেল। ওগো, ওই প্রধানের বাচ্চাটাকে ডাকো। এইসব আমাদের সাথে কি হচ্ছে বাড়িতে? না না, ও আমাদের কোনোদিনও সত্যি কথাটা বলবে না। হুম। ওগো, পাশের কবিতা ছিল না, ও আমাকে সেদিন কিছু বলছিল, প্রধান আটকে দিল ওকে। তো চলো, ওর থেকেই সব সত্যিটা জানি, চলো। তারপর দুজন কবিতার বাড়ি যায় আর ওকে সব কথা বলে।
ও প্রধানের ভয়ে কথা কাটার চেষ্টা করে। কবিতা বোন, আমরা বিপদে আছি, তুমিই আছো যে আমাকে সব সত্যি কথা বলতে পারো, আমাদের সাহায্য করো। ঠিক আছে, কিন্তু প্রধান যেন জানতে না পারে যে আমি তোমাদের ওই আত্মার সত্য কথা বলেছি। কবিতা তাদের সব রহস্য বলে। ওই ঘরে সুরেশ নিজের বউ, মা, বাবা আর দুটো বাচ্চাকে সাথে নিয়ে থাকতো, কিন্তু সে অনেক অন্ধবিশ্বাসী ছিল। একদিন, আরে প্রধান মশাই, এখন কম টাকায় চলে না। যদি কোনো উপায় থাকতো যাতে আমি ধনী হতে পারতাম। উপায় তো আছে। আমার জানাশোনা একটা বাবা আছে, ওনার উপায় মেনে মেনে আমি এই গ্রামের প্রধান হয়েছি। বাহ, তাহলে আমাকেও দেখা করা ওনার সাথে। ঠিক আছে তাহলে। এসো ছেলে, এসো। আমাকে প্রধান সব বলেছে। আমার কাছে তোমার ধনী হওয়ার উপায় আছে, কিন্তু সেটা অনেক ভয়ানক। তোমার দ্বারা সেটা হবে না। না বাবা মশাই, আপনি বলুন, আমি ধনী হওয়ার জন্য সব কিছু করব। ঠিক আছে, তাহলে শোনো। তোমায় নিজের সব পরিবারের সাথে এই উপায়টা করতে হবে। তোমায় সবার মুখ কাপড় দিয়ে ঢাকতে হবে আর দড়ি বেঁধে ফাঁসি লাগাতে হবে। তারপর ভগবানের নাম নিতে থাকতে হবে। ভয় পেও না, তোমরা মরবে না। কিছুক্ষণেই তোমার দড়ি নিজেই জ্বলে যাবে। তারপর পরের দিন থেকেই তোমরা ধনী হতে থাকবে। কি হলো, ভয় পেলে? না না বাবা, আমি এরামই করব। পরের দিন বাবা প্রধান সুরেশের ঘরে আসে। এই কথা তখন থেকে পুরো 6 জনের পরিবার এর আত্মা আর সুরেশ বাবার কথার অনুসারেই কাজ করে, আর সবাই নিজেকেই ফাঁসি লাগিয়ে রাখে। ফাঁসি লাগতেই সব 6 জন পরিবারের লোক তোড়পে তোড়পে মরে যায়। এই হলো পুরো সত্যি। এই ঘরে থাকে, আর ওদের মরার পর প্রধান আর ওই বাবা ওদের বাড়ির ওপরে দখল করে নিয়ে নিয়েছিল। ভয়ের চোটে কোনো গ্রামের লোক প্রধানের খেলাপ কথা বলে না। তারপর শেঠ আর বিমলা নিজের বাড়ি ফেরত আসে, আর রাত হতেই ওই সব লাশ একে একে দেখা দিতে থাকে। তুমি এখনো যাওনি এইখান থেকে? সেঠ, তুই কি নিজের প্রাণকে ভালোবাসিস না? এরা এমনি মানবে না, এদের কাঁচাই খেয়ে ফেলি। এছাড়াও এই ঘরে অনেক দিন পরে কেউ এসেছে থাকতে। মা, খুব খিদে পেয়েছে, খেতে দাও, একেই খাই। আরে মরে গেলাম রে দাদা, আমাকে মেরো না। আমি তোমাদের সত্যি জানতাম না, কিন্তু এখন তোমাদের সত্যি জেনে গেছি। তোমাদের সাথে অনেক খারাপ হয়েছে। প্রধান তোমাকে আর তোমাদের পরিবারকে প্রতারণা করে মেরে ফেলেছে। ও আমাদের সাথেও প্রতারণা করেছে, আর এই বাড়ি আমাদেরকে বেচে দিয়েছে। বলো, এতে আমার কি ভুল? ওই প্রধানের নাম নিস না। একবার আমার সামনে তো আসুক, ওকে আমি ছাড়বো না। আর এই ঘরে কেউ থাকবে না। যা এখান থেকে। ভূত ভাই, এতে আমাদের তো কোনো ভুল নাই। এখন আপনি যেরকম বলবেন সেরকমই করব, কিন্তু আমাদের এই ঘর থেকে বের করো না। আমরা সারা জীবনের জমা পুঁজি এই ঘরে লাগিয়ে দিয়েছি, আমরা কোথায় যাব এখন? ঠিক আছে, ওই বাবা আর প্রধানকে এখানে নিয়ে এসো। তারপর শেঠ আর ওর স্ত্রী সেরমই করে। প্রধান মশাই, আমি আমার নতুন ঘরে পুজো করাতে চাই। আপনি কোনো বাবাকে চেনেন? আমি ওনাকে ভালো দক্ষিণা দেব। আর ওদের বাড়ি আসতেই ভয়ানক আওয়াজ আসতে থাকে। সুরেশ আর তার পরিবার ভূত হয়ে থাকা বাবার সামনে প্রকট হয়ে যায়, আর বাবা আর প্রধানকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। বাবা, চিনলে? সুরেশ বাবার গলা ধরে ফেলে আর হাওয়াতে উঠিয়ে দেয়। আরে মরে গেলাম রে, আরে ছেড়ে দাও আমাকে। প্রধান এই প্ল্যান বানিয়েছিল, মিথ্যে বাবা বানিয়েছিল আমাকে। আমি কোনো বাবা টাবা নই। আরে বুড়ো,
কেন মিথ্যে কথা বলছিস মরার সময়? না, আমি কিচ্ছু করিনি সুরেশ, আমাকে ক্ষমা করে দাও। এখন তোমরা দুজন বাঁচবে না। তারপর সুরেশের ভূত বাবা আর প্রধানকে ঘাড় ধরে উঠিয়ে মাটিতে ফেলে দেয় আর ওকে মেরে ফেলে। সুরেশ ভূত, আমাদের মারবেন না, আমরা কিছু করিনি। না, ভয় পেও না, তোমরা তো আমাদের সাহায্য করেছো। তোমরা এই ঘরে আরামে থাকো। আমার পরিবার আমার লোভ আর অন্ধবিশ্বাসের জন্য মারা গেল, কিন্তু এখন ওই দুই পাপীকে মেরে আমরাও মুক্তি পেয়ে গেছি। এতটা বলে সুরেশের পরিবার মুক্তি পেয়ে যায় আর সুরেশ আর তার স্ত্রী খুশি খুশি ওখানে থাকতে থাকে।